হঠাৎ করে আপু আমার মাথার কাছে দাঁড়িয়ে বলল, লাদেন কি ব্যাপার বলতো, সকাল সকাল তুই আর রিয়া গোসল করে আসলি? তুই কি এটা জানিস না তোদের এখনো বিয়েও হয় নাই? আমি আপুর দিকে চোখ গরম করে তাকিয়ে বললাম, হয়েছে তোর উল্টাপাল্টা কথা বলা, আর আমার উপর তুই বিশ্বাস রাখতে পারিস। আমাদের মাঝে এখনো তেমন কিছুই হয় নাই। ওই রিয়া সকালে ওয়াশরুমে ঢুকে গোসল করেছে, পরে আর কি করা, ওর জোড়াজোড়িতে আমিও। সুমন আপুকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, এখন এসব কথা বাদ দাও। আর লাদেন, তুই এখন কি করতে চাস? সামনের সপ্তাহে বিয়ে করবি নাকি? দেখ সুমন, অনেক ঝামেলা করেছি রিয়াকে নিয়ে, আর কোনো ঝামেলায় পড়তে চাই না। তুই ওদের বলে দে যে আমি বিয়ে করব না, তাছাড়া তো কোনো উপায় নেই। সুমন আমার কথা শুনে হাসি দিয়ে বলল, আমি বলি কি, তুই এই বিয়েটা করে নে, পরে রিয়াকেও বিয়ে করে নিবি। একটা পুরুষের দুইটা বউ থাকতেই পারে, এটা তো সামান্য একটা বিষয়। রিয়া আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, তাই নাকি? তুমি তাহলে দুইটা বিয়ে করবে? তার সব কিছু কি আমার ব্যবস্থা করতে হবে নাকি? রাতে কিন্তু আমি রিয়াকে টান দিয়ে আমার পায়ের উপর বসিয়ে বললাম, দেখ তো আমাদের কি সুন্দর মানিয়েছে, এরপরেও কেন আমি ওকে রেখে অন্য মেয়েকে বিয়ে করব বল? রিয়া লজ্জা পেয়ে দাঁড়িয়ে বলল, এই তুমি সবার সামনে কি শুরু করলে বলো তো? সুমন আর আপু হাসতে হাসতে বলল, হয়েছে, আমি মেয়ের বাড়ির সবাইকে বলে দিব। এর ভেতরে সেতু বলে দিল আমাদের বলতে হবে না কিছু। তখন মেয়ের বাড়ি থেকে ফোন এসেছিল, আমি বলে দিয়েছি ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেছে। আমি বোকার মতো বললাম, আমার গার্লফ্রেন্ড আবার কোথা থেকে এলো? রিয়া আমার কান ধরে বলল, তাহলে আমি কে? হ্যাঁ, তুমি তো আমার একমাত্র বউ রিয়া চৌধুরী। আমার কথা শুনে রিয়া মুচকি মুচকি হাসতে লাগলো। আপু সবাইকে থামতে বলে বলল, তা লাদেন, তুই রিয়াকে বিয়ে করবি কবে? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, আজকে রাতে আমরা সবাই ওদের রাজ্যে যাব, সেখানে ভালো একটা দিন দেখে ওকে বিয়ে করে নিব। এখানে যদি আমি রিয়াকে বিয়ে করি তাহলে ওর সমস্যা হবে। তোরা তো জানিস ও একটা পরী, এজন্য এই পরিকল্পনা আমার। এখন কি তোরা সবাই যাবি আমাদের সাথে? সুমন কি জানি একটু চিন্তা করে বলল, যাব, সমস্যা নেই। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, তাহলে তোমাদের রাজ্যে বলে দাও আমরা আসছি। রিয়া হাসি দিয়ে বলল, তুমি আমার একমাত্র স্বামী হবে। বলতে হবে পাগল? সেতু, তুই সবাইকে জানিয়ে দে। সেতু মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গেলাম। কিছুক্ষণ পর রিয়া এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কি করে আমার বেবিটা? আমি পিছনে ফিরে রিয়াকে জড়িয়ে ধরে বললাম, এই তো চিন্তা করছি কিভাবে কি করব। আচ্ছা রিয়া, তোমাকে একটা কথা বলবো। বলেন। আজকে রাতে তো চলেই যাব, তার আগে চলো আমাদের বাসা থেকে তোমাকে ঘুরিয়ে আনি। কিন্তু তোমাকে তো পুলিশ এখনো। রিয়ার মুখে চুমু দিয়ে বললাম, আমার জন্য এত চিন্তা করতে হবে না বেবি। একটা কথা কি জানো, মুক্তাকে ধরে তোমাদের রাজ্য থেকে নিয়ে আসার পর ওকে পতিতা পল্লীতে দিতে চেয়েছিলাম, কিন্তু ও আমার পা জড়িয়ে ধরে খুব কান্না করেছিল। বলেছে ও ভালো হয়ে যাবে, আর আমি এজন্য একটা সুযোগ ওকে দিয়েছি। আমাদের বাসার সামনের দোকান ও কিনে নিয়েছে, আর আমার মাকে যারা মেরেছে ওর কাছে প্রমাণ ছিল। পরে থানায় গিয়ে ও সব বলে দিয়েছে, এখন অনেক ভালো হয়ে গেছে। সেই দিন আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, ও বলেছিল আমি যেন তোমাকে মেনে নিই। তুমি বিশ্বাস করবে না, মুক্তা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, আর ও আমাদের বাসায় থাকে। এখন তুমি কি বলো রিয়া, ওকে তুমি মাফ করতে পারবে না? ও ওর নিজের ভুল বুঝতে পেরেছে, সত্যি এখনো ভালো হয়ে গেছে। রিয়া আমাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে বলল, ওর জন্য আমার জীবন থেকে অনেকগুলো বছর নষ্ট হয়ে গেছে, আবার ওর সাথে। এবার আমি রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমাকে বিশ্বাস করো না রিয়া, আর ও যদি ভুল করে থাকে তাহলেও মুক্তা তোমার বোন হয়। রিয়া আমার দিকে ফিরে কিছুক্ষণ আমার বুকে মাথা রেখে বলল, আচ্ছা দেখি, আর আজকেই কি যাবে নাকি? চলো না, অনেকদিন হলো চাচা চাচির সাথে দেখা করি না। হঠাৎ আপু রুমে এসে বলল, কি ব্যাপার লাদেন, আজকে এত খুশি খুশি লাগছে কেন তোকে? রিয়াকে ছেড়ে দূরে দাঁড়িয়ে বললাম, আজকে আমাদের বাসায় যাব একটু, তোরা কি যাবি? না রে ভাই, রাতে যদি তোদের সাথে যেতে হয় তাহলে কিছু কাজ করতে হবে। তুই রিয়া আর সেতু মিলে ঘুরে আই যা। সুমন কই আপু? সুমন বাহিরে কোথায় যেন গেছে, আর যেতে হলে তাড়াতাড়ি চলে যা। এই বলে আপু রুম থেকে চলে গেল। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তো চলো বেবি, তাহলে যাওয়া যাক। চলো। বাহিরে এসে সেতুকে বললাম যাবে কিনা। সেতু বলল, না যাব না, তোরা গিয়ে ঘুরে আয়।
অন্য একদিন যাব। রিয়াকে বাহিরে নিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে পাখির মতো উড়াল দিলাম। রিয়া আমার গালে চুমু দিয়ে বলল, তাহলে আমার ভবিষ্যৎ স্বামীর মাঝে সব শক্তি আছে। আচ্ছা বলো তো, তুমি এত কিউট কেন? রিয়ার ঠোঁটে চুমু দিয়ে বললাম, এত কথা বলো না তো, একটু চুপ থাকো। বাসার কাছে নিরিবিলি একটা জায়গায় নেমে বাসার দিকে যেতে লাগলাম। রিয়া আমার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, ওই আমার না খুব ভয় হচ্ছে, যদি ওরা আবার তোমার সাথে কিছু করে ফেলে। ধুর পাগলি মেয়ে, আমার সাথে আবার কে কি করবে? যদি আমার সাথে কেউ লাগতে আসে তাহলে আমি কি তাদের ছেড়ে দিব নাকি? আমার বউ হলো পরী, আর আমার কি কম শক্তি আছে নাকি? তোমার বয়ফ্রেন্ডকে কি মনে হয়? হ্যাঁ, ওই বয়ফ্রেন্ড বলবে না তো, তুমি আমার আদরের স্বামী, বুঝলে? বুঝেছি ম্যাডাম। আমাদের বাসার সামনে যেতেই দেখি মুক্তা দোকানে বসে মাথা নিচু করে কি যেন লেখালেখি করছে। আমরা দোকানের সামনে গিয়ে বললাম, মুক্তা। মুক্তা আমাদের দিকে তাকিয়ে বোকা হয়ে গেছে। ও হয়তো ভাবতেও পারে নাই যে আমি রিয়াকে সাথে নিয়ে আসব। মুক্তা বাহিরে এসে দোকান বন্ধ করে বলল, এখন আমি আপনাদের জন্য কি করতে পারি? দিব তোরে মাথার মাঝে একটা শালি, দেখ আমি সাথে করে কাকে নিয়ে এসেছি। মুক্তা মাথা নিচু করে বলল, ওনার সাথে কথা বলার মতো যোগ্যতা আমার নেই। মাঝে মাঝে আমার ভাবতেও ঘৃণা লাগে, আমি কিনা আমার বোনের জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিলাম। ছি ছি। আমি রিয়ার দিকে ইশারা করে তাকিয়ে বললাম, বিশ্বাস করো রিয়া, মুক্তা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। তুমি সব কিছু ভুলে ওকে মাফ করে দাও। রিয়া মুক্তার সামনে দাঁড়িয়ে একটা হাত ধরে বলল, কেমন আছো বোন আমার? মুক্তার সাথে সাথে রিয়াকে জড়িয়ে ধরে বলল, রিয়া বোন আমার, আমাকে মাফ করে দে। তখন আমি বুঝতে পারি নাই আমি তোর সাথে কি করেছি। তখন আমার ভেতরে অহংকারে ভরা ছিল, যার কারণে আমি এসব করেছি। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। রিয়া মুক্তাকে ছেড়ে হাসি দিয়ে বলল, তুই আমার বোন, তোর উপর কি আমি রাগ করে থাকতে পারি বল? তোর দুলাভাই যখন থেকে বলেছে তুই ভালো হয়ে গেছিস, তখন থেকেই আমার তোর উপর কোনো রাগ নেই। এখন বল, কেমন আছিস তুই? অনেক অনেক ভালো আছি আপু। আর তোদের বিয়ে হয়ে গেছে? পেছন থেকে আমি উত্তর দিলাম, শালি রেখে কিভাবে তোমার বোনকে বিয়ে করব বলো? তবে এতদিন পর আবার তোমাদের একসাথে দেখতে পারলাম। জানো, তোমাদের একসাথে দেখে আমার খুব ভালো লাগছে। মুক্তা রিয়াকে বলল, তো চল আপু ভেতরে। দুলাভাই চলে যাবেন নাকি আবার? আরে আমি কি যাওয়ার জন্য এসেছি? ভেতরে চলো। ভেতরে গিয়ে দেখি চাচা টেবিলে বসে খাবার খাচ্ছে, আর চাচি চাচাকে খাবার এগিয়ে দিচ্ছে। দূর থেকে চাচি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কি যে কান্না করছে। জিজ্ঞাসা করছে আমি এতদিন কোথায় ছিলাম, একটুও কি মনে পড়ে নাই তাদের কথা, ইত্যাদি ইত্যাদি। অনেকক্ষণ পর সব কিছু শান্ত হওয়ার পর চাচা মাথা নিচু করে বলল, আমি এমন এক কুলাঙ্গার মেয়ে জন্ম দিয়েছি যে কিনা তার আপন চাচিকে হত্যা করেছে। ছি ছি, আমার বলতেও লজ্জা হচ্ছে। তোমার কাছে কিভাবে মাফ চাইবো সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তবুও আমার মেয়ের পক্ষ থেকে আমি হাত জোর করে বলছি, ওকে মাফ করে দিও। তাড়াতাড়ি চাচার হাত ধরে বললাম, ছি ছি, এভাবে বলবেন না চাচা। পুরনো কথা মনে করে আর কষ্ট পেতে চায় না। যা কিছু হয়েছে সব কিছু আমি ভুলে গেছি। আপনি যদি বলেন তো মায়াকে। চাচি চিৎকার দিয়ে বলল, ওকে আমি ত্যায্য পুত্র করে দিয়েছি। ওর নামও মুখে নিবে না বাবা। ওর মতো মেয়ে আমার দরকার নেই। এভাবে অনেকক্ষণ কথা হলো চাচা চাচির সাথে। এসে রিয়াকে বললাম চাচা চাচিকে সালাম করতে। রিয়াও তাই করলো। চাচা আমাকে জিজ্ঞেস করলো, এই মেয়ে আমাদের সালাম করছে কেন? আমি কিছু বলার আগে মুক্তা বলে দিল, আন্টি ও আমার আপন বড় বোন হয়, আর আপনাদের ছেলের বউ হবে। তা পছন্দ হয়েছে তো আমার বোনকে, আর আপনাদের ছেলেকে আবার আপনাদের বুকেই ফিরিয়ে দিলাম। চাচি হাসি মুখে রিয়াকে দেখে বলল, বেঁচে থাকো মা। সত্যি বলতে আমার ছেলের পছন্দ আছে, বলতে হবে। আর মুক্তা মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার কারণে আজকে সব কিছু আবার ফিরে পেলাম। পরিবারের সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর বললাম, আমাদের এখন যেতে হবে। কিন্তু চাচি আমার হাত ধরে বলল, আমাদের কথা দে, আমাদের ছাড়া তুই দূরে কোথাও যাবি না, এখন থেকে এখানেই থাকবি। আমিও হাসি মুখে বলে দিলাম, রিয়াকে নিয়ে আবার খুব শীঘ্রই এখানে আসব, পরে আর কোথাও যাব না। আমাদের কথা শুনে চাচা চাচি অনেক খুশি হলো। চাচা চাচির কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম। মুক্তা যাওয়ার আগে আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার বেস্ট ফ্রেন্ড মিতু দেশের বাহিরে চলে গেছে। আর আপু, তোরা সত্যি এখানে আসবি তো?
রিয়া আমার হাত ধরে বলল, তোর দুলাভাই যেহেতু বলেছে তাহলে তো আসতেই হবে। ভালো থাকিস কেমন? আমরা খুব শীঘ্রই আবার আসব। মুক্তাকে বিদায় করে সুমনের বাসায় গেলাম। রাতে সবাই রেডি হয়ে পরিরাজ্যে যাওয়ার জন্য তৈরি হলাম। সে তো আমাদের জন্য আগে থেকেই যাওয়ার জন্য বাহন নিয়ে এসেছে। পরিরাজ্যে যেতে আমাদের অনেকটা সময় চলে গেল। যখন আমরা নিচে নামবো তখন তো আমরা সবাই অবাক হয়ে গেছি। পরিরাজ্যটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে বলার বাহিরে। সুমন তো বলেই দিল, বলতে হবে বন্ধু, তোর কপাল অনেক ভালো। এক তো বিশ্ব সুন্দরী বউ পেলি, আরেক হলো সে আবার পরিরাজ্যের রানী। আর কি লাগে বল? নিচে নামতেই পরি একটা মেয়ে এসে আমার মাথায় কি যেন একটা মুকুট দিল। রিয়ার দিকে তাকাতেই রিয়া বলল, এটা দেওয়ার কারণ হলো তুমি যে এখানকার রানীর হবু হাজবেন্ড তা যেন সবাই চিনতে পারে, এজন্য। আমিও হাসি মুখের সামনে যেতে লাগলাম, আর সবাই আমাদের ফুল দিয়ে বরণ করে নিল। রিয়াদের রাজপ্রাসাদের সামনে যেতেই দেখি রিয়ার চাচা চাচি দাঁড়িয়ে আছে। আমি সরাসরি তাদের পায়ে সালাম করে বললাম, ভালো আছেন আঙ্কেল আন্টি? সেতুর বাবা আমাকে ধমক দিয়ে বলল, কিসের আঙ্কেল? আজকে থেকে বাবা বলে ডাকবে। সেতুর বাবার কথা শুনে সবাই হেসে দিল। আমি একটু লজ্জা পেলাম। রিয়া আমার হাত ধরে বলল, ছোট বাবা, এই প্রথম তোমার জামাই বাড়িতে এলো, তাকে কি এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি? সেতুর বাবা উত্তর দিল, তাড়াতাড়ি ভিতরে নিয়ে চল। আর জামাই, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে, কেমন? ভেতরে গিয়ে রিয়ার পেছনে পিছনে ওর রুমে চলে গেলাম। রিয়া আমার গালে চুমু দিয়ে বলল, তুমি এখন শুয়ে একটু বিশ্রাম নাও, আমি সুমন ভাইদের একটু ব্যবস্থা করে আসি। রিয়াকে টান দিয়ে জড়িয়ে ধরে বললাম, একা একা ভালো লাগবে না, তুমিও আসো না। রিয়া আমাকে ছাড়িয়ে বলল, চুপচাপ ভদ্র ছেলের মতো শুয়ে থাকো, ঠিক আছে? আমি একটু আমার রাজ্যটাকে দেখে আসি। এই বলে রিয়া চলে গেল। আজকে এখানে 3 দিন হলো, আর কিছুক্ষণ আগে পরিদের নিয়ম অনুযায়ী আমাদের বিয়ে হলো। রিয়ার সাহায্যে আমার চাচা চাচির সাথে যোগাযোগ করেছি, ওনারাও এই বিয়েতে মত দিয়েছেন। সেতুকে বলেছিলাম যেন আমার চাচা চাচিকে এখানে নিয়ে আসে, কিন্তু তারা বললেন পরে কোনো একদিন আসবে। দেখতে দেখতে রাত হয়ে গেল। এখন আমার বাসর ঘরে যাওয়ার অপেক্ষা শুধু। সুমন শুধু আমাকে বলল, যা বন্ধু, তোর জন্য দোয়া করি, আগামী দিনগুলো তোর যেন ভালো যায়। সুমনকে ধন্যবাদ জানিয়ে বাসর ঘরে ঢুকে গেলাম। রুমের দরজা লাগিয়ে বিছানায় তাকিয়ে দেখি একটা নীল পরী বসে আছে, আর রিয়ার শরীর থেকে এমন একটা ঘ্রাণ আসছে আমাকে প্রায় পাগল করে দিবে অবস্থা। হঠাৎ রিয়া এসে আমার পায়ে সালাম করে বিছানার উপর গিয়ে বসলো। রিয়ার পাশে আমি বসে রিয়ার ঘোমটা খুলে বললাম, মাশাআল্লাহ, আমার বউ এক তো পরি, তার উপর আরও বিশ্ব সুন্দরী। কি বলে যে আমি তার প্রশংসা করব সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। রিয়া কোনো কথা না বলে সরাসরি আমাকে লিপ কিস করে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, প্রথমেই মিষ্টি মুখ করালাম, ভালো লেগেছে না? আমি রিয়াকে টান দিয়ে বুকের মাঝে এনে বললাম, অনেক অনেক ভালো হয়েছে, আর আমি অনেক অনেক খুশি হয়েছি। আচ্ছা, আজকে তো আমাদের বাসর রাত, তোমাকে একটা কথা বলি, রাখবে তো? আমার বাবুটা বলবে আর আমি তার কথা রাখবো না, এটা তো হতেই পারে না। বলো বেবি। তুমি তো জানো আমার চাচা সব কিছু এই রাজ্যে আমার উপর বুঝিয়ে দিয়েছে। এখন তোমার মতামত কি বাবু? রিয়াকে শক্ত করে আমি জড়িয়ে ধরে বললাম, দেখো একটা কথা বলি, আমি আমার বাকি জীবনটা আমার মা বাবার কবরের পাশে কাটাতে চাই। চাচা চাচি বাসায় একা থাকে, আমি বলি কি সেতুকে বলবে সব কিছু বুঝে নিতে, ওর তো প্রাপ্ত বয়স হয়েছে। আর মাসে একদিন তুমি এখানে এসে 3-4 দিন তোমার মন মতো থেকে যাবে। আর সেতুকে যেন এই রাজ্য চালাতে ওর বাবা মা সাহায্য করে, তাই বলবে। রিয়া আমার কপালে চুমু দিয়ে বলল, আমার বাবুটার বুদ্ধি আছে বলতে হবে। আমি তোমার সব কথা মানব, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। আচ্ছা, এখন তোমার চোখ বন্ধ করে ফেলো, আজকে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আমি খুশি হয়ে বললাম, সত্যি? বেবি, আমি যখন বলবো চোখ খুলতে তখন খুলবে, এর আগে না। আচ্ছা ঠিক আছে। এই বলে আমি চোখ বন্ধ করে দিলাম। অনেকক্ষণ হলো রিয়া কিছু বলে না, তাই আমি বললাম, কি রিয়া, হয়েছে তো? এই তো বাবু, হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি করো। একটু পর রিয়া বলল, এখন চোখ খুলতে পারো। চোখ খুলে তো আমার অবস্থা যাই হয়ে গেছে, আমার চোখগুলো টেরা হয়ে গেছে, কখন যে আমার জ্ঞান চলে যায় হিসেব নেই। আমার সামনে রিয়া একদম বিনা কাপড়ে দাঁড়িয়ে আছে, ওর শরীরে এক সুতা পরিমাণের কাপড় নাই। রিয়া হাসি দিয়ে বলল, অনেক অপেক্ষা করেছি, আর নয় তো, চলো বেবি শুরু করা যাক। এই বলে রিয়া আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি কোনো মতে লাইটটা বন্ধ করলাম। আর আপনারা চোখ বড় করে তাকিয়ে কি দেখেন? হ্যাঁ, আপনাদের লেখক সাহেব বাসর রাত করছে,
এসব দেখতে লজ্জা করে না? তাড়াতাড়ি চোখ বন্ধ করেন। এখন ফাইনাল বিশ্বকাপ খেলা হবে, যেটাকে বলে বিশ্বসেরা রোম্যান্স।